বা গ্রুপের মধ্যে ডিসকাস করেন নাই। কিন্তু আমি বলবো যে এই ইয়ের মধ্যে নেক্সট ক্লাসের আগে আপনারা অবশ্যই গ্রুপে একবার ডিসকাস করে নেবেন এবং কোনো কনফিউশন থাকলে আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন। কারণ আমি আপনাদের নিজেরা যেন ভালো স্কোর তুলতে পারেন এই জন্য আমি আপনাদের জন্য ইজি করে দিচ্ছি। কিন্তু আপনারা যদি ওই জায়গায় কোঅপারেট না করেন এবং আপনারা যদি আমাকে লাস্ট মোমেন্টে এসে বলেন যে স্যার আমার তো গ্রুপ হয় নাই, এই ধরনের কোনো ইয়ে আমি আসলে তখন দেখবেন যে আমি খুব স্ট্রিক্ট। আমি আপনাদের সুযোগ দিচ্ছি, আপনারা যদি এটা ইউটিলাইজ করে নিজেরা ভালোভাবে কাজ করেন দেন কোনো সমস্যা নাই। কিন্তু আমি আসলে এই নেক্সট উইকের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, আমাকে নেক্সট উইকের মধ্যে সবাই ইনফর্ম করবেন। আর আমি দরকার হলে আপনাদের স্পেশাল কাউন্সিলিং আওয়ার দিব। আমাকে নক করেন, আমি ইয়ে করব, টাইম দিব। ইভেন ইন্ডিভিজুয়াল হোক, গ্রুপে হোক, যেভাবে হোক, যদি কোশ্চেন থাকে আমি আপনাদের বুঝিয়ে দিব, এটা ক্লাসে হোক, ইয়েতে হোক, যেভাবে হোক। কিন্তু নেক্সট উইকের পরে শুধুমাত্র টিবিডি যেটা আছে, যে নেক্সট ওই অ্যাসাইনমেন্টটা কি হবে, ওই অ্যাসাইনমেন্টের জায়গায় আমি পরে দিয়ে দিব, এর বাইরে কিছু না। ওই অ্যাসাইনমেন্টটা আপনারা ওটা বুঝবেন, কিন্তু এই মার্ক ডিস্ট্রিবিউশন এটা ওইটা কোনোটা নিয়ে যেন আর কোনো কনফিউশন না থাকে। নেক্সট ক্লাসে ভিতর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে ওইটা ক্লিয়ারলি জিজ্ঞাসা করে নেবেন। আর যদি ক্লারিফাই করে নিতে না পারেন দেন আমি কিন্তু এরপরের ইয়েগুলাতে আর ওইটা বারবার আমি একই জিনিস নিয়ে কথা বলবো না। তো এটা আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? আর সিআর আপনি একটু এই নিজেদের ক্লাসের সেকশনের বিষয়টা, যে কারো কোনো এই আন্ডারস্ট্যান্ডিং এ যেন গ্যাপ না থাকে, এটা একটু ফলো আপ করবেন। যে কারো কোনো কোশ্চেন থাকলে ওইটাও আপনিও অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আমাকে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি এই জি স্যার। ইয়েতে গেলাম, যেহেতু আপাতত আমার মনে হয় আপনাদের ওই ব্যাপারে কোনো কোশ্চেন নাই, আমি ইয়েতে যাচ্ছি, যে ক্লাসের ইয়ে শুরু করি। স্যার ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে স্যার? হ্যাঁ। জি স্যার। স্যার 2 সেকশন থেকে রেকর্ড করলে ভালো হতো স্যার। আমার মেমোরি তো ফুল স্যার, অফ হয়ে যাবে। আচ্ছা, এই অ্যাপ সেকশন থেকে কেউ কি রেকর্ড করতে পারবেন, বা রিটেক সেকশন থেকে? স্যার আমি করছি, মানে এই যে ওকে, কিছুক্ষণ ধরে, মানে নট ওকে, ফ্রম ফার্স্ট। ওকে, ঠিক আছে, সমস্যা নাই এখন ওটা। তো তাহলে ঠিক আছে, আপনিই করেন। না, প্রথম টুক কিন্তু করি নাই, এই যে এখন থেকে হবে আর ওকে, কি শুরু হচ্ছে। হয়েছে মাত্র। হ্যাঁ, মাত্র হ্যাঁ হ্যাঁ। শুরু হয়েছে, ঠিক আছে। ওকে। ওকে, ওকে, তাহলে আজকের এই ক্লাসের শুরু করি। যে আজকের ক্লাসের মূল ডিসকাশন হচ্ছে এই সফটওয়্যার টেস্টিং স্ট্র্যাটেজি। এখন আমরা টেস্ট নিয়ে যদি বলি যে একটা, মানে ওকে শুরু করি, যে মানে প্রোগ্রাম টেস্টিংটা কি জিনিস, এইম অফ টেস্টিং এবং ভেরিফিকেশন ভ্যালিডেশন, এই ধরনের বিষয়গুলো, ব্ল্যাক বক্স, বিভিন্ন রকম টেস্ট আছে, তো এই বিষয়গুলা নিয়ে আমরা ডিসকাস করব। এখন একটা প্রোগ্রাম প্রোগ্রাম বলি, সফটওয়্যার বলি, মানে সফটওয়্যার মানে প্রোগ্রাম, ওইভাবেই যে এখানে testing a program consists of providing the program with a set of test inputs, or it is also called test cases, and observing if the program behaves as expected. If the program fails to behave as expected, then the conditions under which failure occurs are noted for later debugging and correction. মানে এখানে যেটা মূলত মূল কথা, এটা আপনারা খুব সহজেই, এটা কমন সেন্স যদিও, তারপরেও এই যে একটা প্রোগ্রাম প্রপারলি কাজ করতেছে কি করতেছে না তা ডিটারমাইন করার জন্য, তা বোঝার জন্য
বা আইডেন্টিফাই করার জন্য কতগুলা সেট অফ টেস্ট ইনপুট, যেগুলাকে বলা হয় টেস্ট কেসেস, এর উপর বেস করে এটা টেস্ট করা হয়। এবং ওই টেস্ট ইনপুট এটা দিলে আসলে কি এক্সপেক্টেড আউটপুটটা কি, এটা এই দিস আর টেস্ট সেট অফ মানে ইনপুট এটা হইলে আউটপুট এটা হবে, এটা একটা সেট। তো এই দুটা জিনিস ম্যাচ করতেছে কি করতেছে না, এইটাই হচ্ছে মূলত টেস্টিং এর মূল উদ্দেশ্য। মানে মূল এভাবে আইডেন্টিফাই করে যখন কোনো কন্ডিশনাল বা যে কোনো কিছুতে ইয়ে থাকে, ওটা কারেকশন আর ডিবাগিং এর জন্য ওই কেসগুলা নিয়ে কাজ করা হয়। যে কেসে বা টেস্ট কেসেস বলা হচ্ছে, যে কেসে টেস্টটা ফেল করছে ওটাকে নিয়ে ডিবাগ করে দেন এটাকে ফিক্স করা হয়। এবং ফিক্স করার সময় এটা একটা জিনিস মনে রাখবেন, যখনই আমরা সেট অফ টেস্ট কেসেস বলি, তখন ধরেন একটা সেট অফ টেস্ট কেসেস এর ভিতর, মানে আমরা আবারও বলতেছি, সেট অফ টেস্ট ইনপুট বা টেস্ট কেসেস এ সেট, তার মানে এখানে মাল্টিপল ইয়ে আছে, অপশনস আছে। এখন এর মধ্যে ধরেন 5টা এলিমেন্ট, ওই সেটের এলিমেন্ট হচ্ছে 5টা আছে। এখন 5টার মধ্যে 3টা পাস করছে, 2টা ফেল করছে। এখন ওকে, এটা ডিবাগ করে যখন আবার রান করা হবে, তখন কি শুধুমাত্র পরের 2টা রান করা হবে? না, কখনোই না, পুরোটাই রান করতে হবে। ফুল টেস্ট কেসটাই বা টেস্ট সুইটটাই রান করতে হবে, যার উপর বেস করে যে ডিবাগিং করার সময় বা ফিক্স করার সময় নতুন কোনো এরর ক্রিয়েট করা হয় নাই, এটা এনশিওর করার জন্য পুরোটাই টেস্ট করতে হবে। এটা হচ্ছে টেস্টিং এর প্রসেস। তো এটা একটু ইয়েভাবে বলার জন্যই, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। কোয়ালিটি এই সফটওয়্যার জাস্ট আইডল কেসে ফাংশন করবে বাট অন্য সময় করবে না, এটা কখনো একটা সফটওয়্যার হইতে পারে না। এটা বিভিন্ন রকম আনএক্সপেক্টেড ইনপুট হইতে পারে, আনএক্সপেক্টেড সিচুয়েশন থাকতে পারে। ওই সময়ও যেন সফটওয়্যারটা প্রপারলি ফাংশন করে বা প্রোগ্রামটা প্রপারলি ফাংশন করে, এবং ইভেন এটা যদি এরর হয়, এররটা হ্যান্ডেল করতে পারে। সেটাই হচ্ছে সেই ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করাটাই হচ্ছে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গোল। এনিওয়ে, এটা হচ্ছে যে আসলে মূলত টেস্টিংটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা আমি ইয়েটা আবার পরে একটু বলতেছি। এখন যখনই আমরা টেস্টিং নিয়ে কথা বলি, তখন কতগুলো টার্ম ইউজ হয়। ফেলিউর, যে মানে এরর হয়েছে, যে কোনো একটা সিচুয়েশনে যখন এরর হবে ওটাকে ফেলিউর বা বাগ বলা হচ্ছে। আর টেস্ট কেস, এই যে এখানে টেস্ট কেসের ভিতর এখানে দেখেন, মানে আমরা এই কম্পিউটার সায়েন্সের ইয়েটা এইভাবে বিভিন্ন ডেফিনেশন এইভাবে ডিফাইন করি। ট্রিপলেটের আপনারা, আমি জানি যে অলরেডি আপনারা জানেন। তো ট্রিপলেটের মধ্যে ISO, এখানে আই হচ্ছে দ্য ডাটা ইনপুট, আর এস হচ্ছে দ্য স্টেট অফ দ্য সিস্টেম, আর ও ইজ দ্য এক্সপেক্টেড আউটপুট। তো একটু আগে যেটা বলতেছিলাম, সেট বলতেছিলাম, এটা হচ্ছে ট্রিপলেট, সরি। তো ট্রিপলেটের মধ্যে মানে এখানে আমি মূলত সেট বলতে আই আর ওর কথা বলতেছিলাম। এস এস এটাও ইম্পর্টেন্ট, যে সিস্টেমটা কোন স্টেটে আছে তার উপর বেস করে এটা আউটপুটটা ডিপেন্ড করবে। ইনপুট অ্যান্ড স্টেটের উপর বেস করেই আউটপুটটা ডিসাইডেড হবে। তো এই কারণে আমাদের এই তিনটা ট্রিপলেট হিসাবে ইয়ে করতে হবে। এবং টেস্ট সুইট যখন বলা হয়, তার মানে হচ্ছে সেট অফ অল টেস্ট কেসেস উইথ হুইচ এ গিভেন সফটওয়্যার প্রোডাক্ট ইজ টু বি টেস্টেড। একটু আগে যেটা বললাম, যে যদি একটা সফটওয়্যারকে ফুল টেস্ট করতে গেলে আমাদের যতগুলা
টেস্ট কেস থাকতে পারে, পুরোটাকে একটা টেস্ট সুইট বলে, একটা টেস্ট সুইট ডিজাইন করা বলে। এখন এইম অফ টেস্টিং, এটা খুব সিম্পল বিষয়, যে একটা সফটওয়্যার জাস্ট বানাইলেই হচ্ছে না, এর মধ্যে যদি প্রপারলি ফাংশন না করে তাহলে এটা কোনো ইউজফুল না, রিলায়েবল সিস্টেম হয় না, কখনো কাজ করে কখনো কাজ করে না, তাহলে আমরা এটার উপর ডিপেন্ড করতে পারবো না। তো এই কোয়ালিটিটা এশিওর করার জন্যই we have to identify all defects existing in the software product. তো এটা খুবই ইম্পর্টেন্ট। এখন এখানে একটা বড় রকমের চ্যালেঞ্জ আছে, যে মানে একটা প্র্যাকটিক্যাল সিস্টেমে ইট ইজ মানে অবভিয়াস যে কখনোই 100% এরর ফ্রি এই সফটওয়্যার ডেলিভার করা অলমোস্ট সম্ভব না। তার কারণ যে এখানে আগের যে ইয়ে করলাম, যে আই এবং ও হয়তোবা অ্যাজিউম করা যায় বিভিন্ন ভাবে, যে আই আর ওর ভিতর যে রিলেশনটা, এটা মানে ইয়ে করা যায়, কিন্তু এসটা বিভিন্ন, কারণ আমাদের এখন নানান রকম ডিভাইস, নানান রকম, মানে আমি এটা শুধু একটা প্রোগ্রামের কথা বলতেছি না, এটা প্রসেসর, মেমোরি, অনেক কিছুর উপর বেস করে দেখা যাচ্ছে যে স্টেটটা ডিফারেন্ট হইতে পারে। এবং ওই কারণে এই যে বিভিন্ন বাগবান্টি প্রোগ্রাম, মাইক্রোসফট, ফেসবুক, গুগল, মানে এদের অ্যাপল, এদের সবারই বাগবান্টি প্রোগ্রাম আছে, এবং বড় বড় বিভিন্ন গেম কোম্পানির সেম বাগবান্টি প্রোগ্রাম আছে। তার কারণ হচ্ছে একটাই, যে এই অ্যাপটা ডিফাইন করা ইজ ভেরি ডিফিকাল্ট। আই এবং ও ডিফাইন করা ইজি, কিন্তু অ্যাপটাকে মানে সাথে সেই একই সাথে অ্যাপটাকেও ডিফাইন করে নিয়ে কাজটা করাটা খুব ডিফিকাল্ট হয়। তো এটা আসলে মানে প্র্যাকটিক্যাল না যে সবগুলা এনশিওর করা যাবে। তো এই কারণে দেখা যায় যে মানে ইন জেনারেল একটা 80% কেসে প্রথম যখন রিলিজ হয় তখন দেখা যায় যে ইভেন আপনার বিভিন্ন সফটওয়্যার যখন ফার্স্ট রিলিজ করে তখন অনেক বাগ থাকে, কিন্তু ইভেন যারা ম্যাক ইউজ করেন আপনারা জানেন হয়তোবা, যে যখনই অ্যাপল নতুন কোনো একটা ওএস এর ভার্সন রিলিজ করে ওইটার সাথে সাথেই অনেকেই ইনস্টল করে না। তার কারণ হচ্ছে ইনস্টল যখন করে এটা নানান রকম সমস্যা সৃষ্টি করে, কিন্তু যদি তারা দেখা যায় যে উইদিন উইক, কয়েক সপ্তাহের মধ্যেই তারা একটা আপডেট আনে, এবং ওই আপডেটটা এই আসার পরে সাধারণত অনেক মানে ইনস্টলটা বেশি করে অনেকেই। তার কারণ যে অনেকগুলা বাগ এই ফার্স্ট রিলিজের পরের যেই ফিক্সটা আসে তার উপর মানে সেখানে ফিক্স গুলা থাকে। তার কারণ যে ইউজার নানান রকম সফটওয়্যার ইউজ করতেছে, তার এনভায়রনমেন্ট, মানে আমি একটা ওই ওএস দিয়ে বলতেছি, তার নানান রকম এনভায়রনমেন্টে নানান রকম, ধরেন কেউ অ্যান্ড্রয়েড ডেভেলপার, কেউ আইওএস ডেভেলপার, বা কেউ গেম খেলতেছে, নানান রকম ইয়ে নিয়ে পিসির স্টেটটা ডিফাইন করা ডিফিকাল্ট। এবং এমন একটা কারণে হয়তোবা কিছু বলছিলেন? ওকে, মানে নানান রকম ইয়ের কারণে এই অ্যাপটা যেহেতু ডিফাইন করা সম্ভব হয় না, তখন বিভিন্ন রকম এরর হয়। তো ওই অ্যাপের ইনফরমেশন যখন ক্র্যাশ গুলা করে, এই ক্র্যাশের ইনফরমেশন যখন শেয়ার করা হয়, কোথায় হচ্ছে কি এনভায়রনমেন্ট, এই ধরনের ইনফরমেশন গুলাও সাধারণত ওই ক্র্যাশের সাথে ওরা বাগ রিপোর্ট হিসেবে রিপোর্টেড হয়। তো তার উপর বেস করে তারা আসলে ওই টেস্টটা করে। তো দিস ইজ ইম্পর্টেন্ট যে আমরা অ্যাপটাকে
আইডেন্টিফাই করা। এখন মানে এখানে মূলত এই ইয়েটাই বলা হয়েছে যে reducing the defects in a system and increasing the user's confidence in a developed system. So এটাই হচ্ছে মানে aim is as explained যে একটা ডিফেক্ট ফ্রি সফটওয়্যার পাওয়া। এখন এটা একটু ডিফারেন্ট থিং, আমি এটা আপনাদের সাথে ইয়ে করতে চাই যে এটা আপনাদের প্রত্যেকের মাথায় যেন ক্লিয়ারলি মনে থাকে। এটা হয়তো পরীক্ষার এক্সামে আসবে না কখনো, কিন্তু এটা হচ্ছে এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করা। এবং আমি চাই যে এটা আপনারা সবাই মানে অ্যাটলিস্ট কখনো ভুলবেন না। এটার ইম্পর্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। তা হচ্ছে যে একটা সফটওয়্যার বা প্রোগ্রাম বলে যেটাই বলেন, ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের কথা যদি চিন্তা করি, যে আমাদের একটা প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্টটা আসে। তো রিকোয়ারমেন্ট আসা থেকে শুরু করে ফাইনাল স্টেপ হচ্ছে রিলিজ, সফটওয়্যারটা ওকে ডান বলতেছি। এখন এই যে রিকোয়ারমেন্ট বা স্টেপ জিরো হচ্ছে যে রিকোয়ারমেন্ট, দেন ফাইনাল স্টেপ যদি রিলিজ হয়, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে যে রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করা। যে বারবারই বলতেছি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানেই কিন্তু আপনার একটা সফটওয়্যারের কি বিহেভ করবে, কি ফিচার থাকবে, কি ধরনের সিনারিওতে কেমন ভাবে এটার আউটপুটটা কি হবে, সবকিছু আসলে এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর সময় এটা ডিফাইন হয়। এবং দেখেন এই যে একটা লাইফ সাইকেল একটা প্রোডাক্টের যখন শুরু হচ্ছে এতগুলা স্টেপের মধ্যে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে কিন্তু খুব বেশি লোক কাজ করে না। এবং আমরা যখন প্রথম দিকে বলছি যে সাধারণত রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এই ফেজে যখনই একটা রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, এটা যখন আবার পরবর্তীতে রিকোয়ারমেন্টের কোনো চেঞ্জ আসলে এটা এক্সপেন্সিভ। তার কারণ হচ্ছে মূলত এইটাই যে টিম সাইজ ধীরে ধীরে বড় হইতে থাকে। প্রথমে একটা সফটওয়্যারের ইয়েতে রিকোয়ারমেন্ট ফেজে হয়তো কাজ করতেছে 2 জন, কিন্তু যখন এটা ডেভেলপমেন্ট ফেজে চলে গেছে, সেকেন্ড স্টেপ ইমপ্লিমেন্টেশনে যখন গেল, তখন হইতে পারে যে এটা 10 পিপল ওয়ার্কিং। আর এরপর যখন এই থার্ড স্টেপে যাবে তখন বা ফোর্থ স্টেপে যাচ্ছে, তখন এটা হয়তো অলরেডি 20 পিপল ইজ ওয়ার্কিং। তাহলে এখন এই অবস্থায় এসে যদি আবার চেঞ্জটা আসে বা রিকোয়ারমেন্টে কোনো একটা প্রপারলি অ্যানালাইজ করা হয় নাই, এই যে প্রপারলি রিকোয়ারমেন্টের ইয়েটা ক্লিয়ার না, এখন ডেভেলপমেন্ট ফেজে এসে দেখা গেল যে এটা করলে কি হয়, টেস্টে এসে এটা আইডেন্টিফাই হইলো যে এটা রিকোয়ারমেন্টে ক্লিয়ার না। এটা যদি হয় দেন তখন রিকোয়ারমেন্ট ফিক্স করা হচ্ছে। কিন্তু তখন আসলে দেখেন যে এই যে 20 বা 30 পিপল, এদের যদি 1 ঘন্টা করেও লাগে এটাতে ফিক্স করার জন্য ইনভলভ হইতে, তাইলে আপনার মানে 30 আওয়ার্স এখানে দরকার পড়বে মিনিমাম, যদি 30 পিপল অলরেডি ইনভলভ থাকে। তার মানে হচ্ছে যে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। যেখানে আগে এই 2 জন লোক হয়তোবা আরো 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করলে যেখানে হইতে 28 ঘন্টা বেশি, একজনের ফর এক্সাম্পল যদি $5 করেও আমরা ধরি, তাহলে আপনি দেখতেছেন ফিনান্সিয়ালি এটা কতটা এক্সপেন্সিভ। আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, বাট রিয়েল সিনারিওতে আপনি কোম্পানির সাইজ, প্রজেক্টের সাইজ এবং ওই কোন ডেভেলপাররা কাজ করতেছে তাদের স্যালারি, এগুলা দিয়ে আপনার আওয়ার হিসাব করতে পারেন। হিসাব করে দেখবেন যে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। তো এখন এটা কেন বলতেছি যে এই যে সেকেন্ড স্টেপে ইমপ্লিমেন্টেশন হলো, রিকোয়ারমেন্ট আসছে, ইমপ্লিমেন্টেশন হলো, হওয়ার পরে যেটা হয় ইন জেনারেল আমাদের দেশে, আমি এটা স্পেশালি আমি বলতে চাই যে আমি আমাদের দেশে বিভিন্ন ডেভেলপারদের সাথে কাজ করছি, এবং কাজ করার মধ্যে যেটা আমি পেয়েছি, স্পেশালি ফ্রেশার হলে তো আরো বেশি, তা হচ্ছে তাদের কাছে মনে হয় যে সেকেন্ড স্টেপের পরেই হইতেছে ফাইনাল স্টেপ, রিলিজ হয়ে গেছে। তারা
মানে রিকোয়ারমেন্টের বিষয়টা যে আসলে পুরোপুরি অ্যানালাইজ হয়েছে কিনা, এবং ইমপ্লিমেন্টেশনের সময় তারও কিন্তু রেসপন্সিবিলিটি থাকে যে সব কন্ডিশন গুলা কি আমি আমার এই সিচুয়েশনে কি হওয়া উচিত, এবং এটা কি স্টেপ বাই স্টেপ সবগুলা অ্যাড্রেস, মানে যেগুলা থিঙ্ক করা যায় ওগুলো অ্যাড্রেস করা হচ্ছে কিনা, এটা যেমন চিন্তা করে না সে। যেমন ধরেন জাস্ট সিম্পলি একটা লগ ইন সিস্টেম যদি বলা হয়, ওই লগ ইন সিস্টেমটাই করতে গেলে করলো যে আপনি ইউজার নেম দিবেন এবিসি, পাসওয়ার্ড দিবেন 1 2 3 4, লগ ইন দিলেন, ডাটাবেজে আছে, ম্যাচ করলো, হয়ে গেল। কিন্তু এখানে যে আসলে ইনপুট ভ্যালিডেশনের ব্যাপার আছে, ইনজেকশন, ইনজেকশন, এসকিউএল ইনজেকশনের কোনো ইস্যু আছে কিনা, এইভাবে হ্যান্ডেল করা হচ্ছে কিনা, আরো অনেক কিছু ট্র্যাকিং এর বিষয় থাকে। এই জিনিসগুলা যদি একটা দিল, একটা ইনপুট দিল, আরেকটা ইনপুট দিল না, দেন তাকে কি আসলে লগ ইন করতে দেওয়া হবে কিনা, বা এরর হ্যান্ডেল করতে হবে, অনেকগুলা কন্ডিশন আছে। তো এখন এইটা ইমপ্লিমেন্টেশন ফেজে খুবই ইম্পর্টেন্ট এটা অ্যাড্রেস করা, মানে নিজে থেকে এটা চিন্তা করা। এটা কিন্তু অবশ্যই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের সময়ও চিন্তা করবে, করে আপনার কি কি কন্ডিশনে এটা হবে এটা ডিটেল, যতটা সম্ভব ডিটেল বলবে। কিন্তু যখন এটা ইমপ্লিমেন্টেশনে যাবে, সে নিজে থেকেও আরো এখানে থিঙ্ক করবে যে কোনো কিছু মিস আছে কিনা। এবং ইউনিট টেস্টিং আমি পরের বক্তৃতে, এই লেকচারের আরো পরের দিকে গেলে ইউনিট টেস্টিং কি ওটা নিয়ে আলোচনা করতেছি, যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মডিউলের জন্য টেস্টিং করা। এটা হচ্ছে যে একটা মডিউল সাধারণত একজন বা একটা ক্লাস বা একটা ক্লাস ওয়াইজ টেস্ট করা, বা একটা ফাংশন ওয়াইজ টেস্ট করা, যে এটা হচ্ছে একজন ডেভেলপার কাজ করতেছে, সে তার অংশটা শুধুমাত্র কোডটার লেখাটাই তার ইয়ে না, এই কোডটা যে প্রপারলি বিভিন্ন কন্ডিশনে প্রপারলি ফাংশনাল, এটা টেস্ট করাটা পর্যন্ত ওই ডেভেলপারেরই দায়িত্ব। এটা মানে অধিকাংশ ফ্রেশাররা মাথায় থাকে না। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড এই একাডেমিয়ার একটা বড় গ্যাপ। তো এই জিনিসটা একটু মাথায় অবশ্যই রাখবেন যে যখনই যেটা ইমপ্লিমেন্ট করতেছেন ওইটার ইউনিট টেস্টিংটা মাস্ট ডেভেলপারকে করতেই হবে। দেন তারপর আসতেছে যে ইন্টিগ্রেশন টেস্টিং। এখন আপনার একটা ক্লাস, একটা সিস্টেম তো আর একটা ক্লাস দিয়ে হয় না, আরো আছে। তো এখন যখন এই ক্লাসের টেস্ট গুলো শেষ, দেন ইন্টিগ্রেট করে এটা যা যেভাবে কাজ করা একটা সিস্টেমের সাথে লগ ইন সিস্টেম, যে লগ ইন করার পরে এটা ওই ইয়েটা পাওয়া যাচ্ছে কিনা, যে পেজটা আসার কথা ওটা আসছে কিনা। তো এই যে এটা হলো ইন্টিগ্রেশন টেস্ট। তো ওই ইন্টিগ্রেশন অন্য পেজগুলো হয়তো বা অন্য আরেকজন করতেছে। তো এইগুলো মডিউল 3 জন 4 জনের কাজ একসাথে করে সিস্টেমটা যখন রান করতেছে, তখন প্রপারলি রান করতেছে কিনা, এবং তখন ওরও টেস্টের কন্ডিশন গুলো আছে ওগুলো প্রপারলি কাজ করতেছে কিনা, এটা ভেরিফাই করাও হচ্ছে ডেভেলপার টিমের কাজ। সরি, ইউনিট টেস্টার হলো ডেভেলপার। আর যখন ইউনিট কমপ্লিট, ইন্টিগ্রেশনে যখন আসলো, প্রথমে তো টেস্ট টিমের কাছে হ্যান্ড ওভার করার আগে নিজেরা অবশ্যই একটা ইন্টারনাল ডেভেলপমেন্ট টিম টেস্ট করে, করে ইন্টিগ্রেশন টেস্ট করে, করে দেন এটা ভ্যালিডেট করার জন্য এটা যাবে ফোর্থ স্টেপে, ইন্টিগ্রেশন টেস্টিং এটা বলা হয়। কিন্তু ইন্টারনালি যে একটা থার্ড স্টেপের মধ্যেই ইন্টিগ্রেশন টেস্টিং কিন্তু বিল্ট ইন থাকতেছে, এটা একটু মাথায় রাখবেন। দেন ফোর্থ স্টেপটা যখন শেষ হয়, শেষ হওয়ার পরে এটা খুব খুব ভেরি মানে ইম্পর্টেন্ট যে সব ভালো ভালো সফটওয়্যার কোম্পানিগুলোতে টেস্ট টিম থাকে, এবং এই টেস্ট টিমের দায়িত্ব হচ্ছে যে এটা ইনশিওর করা যে প্রপারলি টেস্টেড, এবং পরবর্তীতে যদি রিলিজের পরে কোনো রকম এরর পাওয়া যায়, এটার জন্য টেস্ট টিম কিন্তু মানে প্রচন্ড রকম জবাবদিহিতার সম্মুখীন হয়। ইভেন মানে অনেক রকম পেনাল্টিও ওদেরকে দিতে হয় অনেক সময়। তার কারণ যে রিলিজ করছে প্রপারলি টেস্ট না করে সে এই অ্যাকসেপ্টেন্স দিয়ে দিয়েছে যে ওকে, ইটস ওকে টু রিলিজ। মানে এইখানে সাধারণত টেস্টিং টিমের সাথে ডেভেলপমেন্ট টিমের সাধারণত
সবসময় একটা দা কুমড়া সম্পর্ক থাকে, কারণ টেস্ট টিম দেখা যায় যে অনেক কিছুই টেস্ট করে তাদের বাগ বের করে, অতএব এর জন্য ভালো পেইন পাইতে হয়। তো এনিওয়ে, ওটা কোনো অর্থে খারাপ সম্পর্ক না, বাট এইটা হচ্ছে যে প্রফেশনালি ইয়ের কাজ হচ্ছে এই ডেভেলপারের ভুল খুঁজে বের করা। আর যে যত গুড টেস্ট ইঞ্জিনিয়ার সে তত বেশি ভুল খুঁজে বাই করতে পারে, এবং এটা এটাও একটা খুব ইম্পর্টেন্ট রোল। আর এখন আমরা যেটা আগে আলোচনা করছি যে ফোর্থ স্টেপ হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। এখন ইন্টিগ্রেশন টেস্টিং যখন করে টেস্টিং যখন ওকে দিল, তারপর কিন্তু এটা রিলিজে চলে যাবে না, অবশ্যই তার আগে একটা অ্যাকসেপ্টেন্স টেস্টিং ডান বাই কাস্টমার সাইড। যে রিকোয়ারমেন্ট যেটা দেওয়া হয়েছিল কাস্টমারের ফার্স্ট জিরো স্টেপে, যে এই রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করবে আসলে কাস্টমার। এখন মনে হইতে পারে যে ওকে, আমরা এই ফোর্থ স্টেপটা করা দরকার কি, বা থার্ড স্টেপটাই বা করা দরকার কি, না করে ইমপ্লিমেন্টেশন করে ইন্টিগ্রেশন একটা ছোটখাটো টেস্ট করে নিলাম 2 আর 3 রে খুব শর্ট করে, দেন কাস্টমারের কাঁধে চাপে দিই। নো, এটা যদি করা হয় তাহলে যেটা হবে যে কাস্টমার কখনোই রিলাই করবে না, তার কারণ কাস্টমারের তো ওই নাই যে ইউনিট টেস্ট করবে, সে ইন্টিগ্রেশন টেস্টিং এর বিভিন্ন কন্ডিশন এসে সে দেখবে যে আসলে তার কাজটা হয়েছে কিনা, রিকোয়ারমেন্ট অনুযায়ী তার কাজটা চলতেছে কিনা, বিভিন্ন কন্ডিশনে এটা ব্রেক হইতেছে কিনা, সিস্টেমটা কাজ করতেছে না, এটা আইডেন্টিফাই করাটা তার কাজ না। তো এই কারণে যদি এটা হয় তখন দেখা যাবে যে সফটওয়্যারটা রিলিজ হয়েছে বা এটা অলরেডি অপারেশনে গেছে, কিন্তু এটা সিস্টেম ইউজ করার আগে নানান রকম সমস্যা, তার বিজনেসে নানান রকম প্রবলেম ক্রিয়েট করতে থাকবে। তখন মানে অবশ্যই কাস্টমার, এই যেহেতু যখনই ডেভেলপমেন্ট হয় তখন এটার সাথে একটা থাকে যে সাপোর্ট পিরিয়ড থাকবে, তখন দেখা যায় যে ওই 6 মাসে মানে তার সিস্টেম আর বিজনেসের প্রচন্ড রকম হ্যাম্পার হয়। তো ওইসব কারণে এই এই দুইটা স্টেপ, থার্ড এন্ড ফোর্থ স্টেপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আমরা যদি চিন্তা করি যে টোটাল রিলিজ পর্যন্ত আমি যদি এটাকে মানে ওয়েট দেই, যে ডেভেলপমেন্টের পার্টটুকু হইতেছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এটা হয়তো 10, ডেভেলপমেন্ট হইতেছে 20, বা ইমপ্লিমেন্টেশনের যেই ফেজটা 20। এখন বাকি 70 আমি বলবো যে এই জায়গায় রিলিজের আগ পর্যন্ত, মানে এই তিনটা ইয়েতে হচ্ছে মূলত কাজ। মানে ইমপ্লিমেন্টেশন আসলে কোনো খুব ডিফিকাল্ট কিছু না, কিন্তু এই জায়গাটা এনশিওর করাটাই হচ্ছে কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপমেন্টের এতটাই ইম্পর্টেন্ট, এই তিনটা ফেজ। এবং এই তিনটা ফেজ যখন শেষ হবে দেন এটা রিলিজে যাবে। এবং একটু আগে যেটা বললাম যে অ্যাপল যখন তাদের ফার্স্ট একটা ওএস ভার্সন রিলিজ করে, তারপরে এটার কিছু বাগ থাকে, থাকে, অবশ্যই তারা এই রিলিজ এগুলা সব শেষ করে এসে দেন তারা রিলিজ করতেছে। এখন এই অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা এইসব ক্ষেত্রে হয়, মানে মাইক্রোসফট বা ইয়ের বেলায় হয় হচ্ছে যে তারা বেটা রিলিজ বলে, এটাকে বেটা হিসেবে রিলিজ দেয়। তাহলে বিভিন্ন বা কমিউনিটি রিলিজ দেয়, কমিউনিটি থেকে ডেভেলপার কমিউনিটি বা তারা আর্লি এই ভার্সনটা ইনস্টল করে করে বিভিন্ন রকম টেস্ট করে কি কি ফিচার আসতেছে, এই ধরনের একটা ফেজ তারা করে, যেহেতু এখানে সরাসরি রিকোয়ারমেন্টটা নট ডিসাইডেড বাই দ্য কাস্টমার, বরং কাস্টমার এটা করে। তো এই জায়গাটা অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা হয় একটু ডিফারেন্ট ভাবে, এবং ফাইনালি রিলিজে যায়। রিলিজে গেলেও তারপর হয়তো করছে যে তার টোটাল ইউজারের 1% হচ্ছে এই অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করতেছে, কিন্তু যখন বাকি 20% অ্যাড হইলো তার ইউজার বেসে, তখন অ্যাস আমরা যে একটা আগে যে ইয়েটার কথা বলছি, এই অ্যাসটা ডিফারেন্ট হয়ে যায়, তখন তার উপর আসলে অনেক বাগ ধরা পড়ে এবং ওগুলা ফিক্স করে, এবং ইমিডিয়েটলি ওরা ফিক্স করে ফাইনালি ফাইনাল আপডেট রিলিজ দেয়। তো এটা হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট লাইফ সাইকেল একটা তো আমি আপনাদের সবাইকে আবারও বলবো রিপিটেডলি যে অ্যাজ যদি আপনারা ভালো ডেভেলপার হইতে চান, এই
ফ্লোটা মাথায় রাখবেন। এবং ইমপ্লিমেন্টেশন মানে জাস্ট আমি কোডিং করে গেলাম, আমার এটা কাজ করতেছে আইডল কেসে, ইটস নট এ, মানে এটা কোনো সফটওয়্যার না, এটা কোনো প্রোগ্রাম না, মানে এই জায়গাটা একটু মাথায় রাখবেন। এনিওয়ে, দেন নেক্সট ইয়েটা হচ্ছে যে ওকে ওকে মানে এটা হচ্ছে যে পারপাস ইয়ে, আর এটাকে আমি এক্সপ্লেন করলাম। আর এখানে একটা জিনিস, ভেরিফিকেশন আর ভ্যালিডেশন, এই দুইটা টার্ম ইউজ হয় সফটওয়্যার টেস্টিং এর বেলায়। এখানে ভেরিফিকেশনটা হচ্ছে যে ধরেন আগে একটা ভার্সন ছিল বা ডেভেলপমেন্টের প্রসেসে আগের ভার্সনের মধ্যে যেই কাজটা হচ্ছিল এইটা একই রকম ভাবে পরের ভার্সনও বা পরের ফেজে এসে প্রিভিয়াস আগের ফেজের সাথে একই রকম আউটপুট দিচ্ছে কিনা, এটা হচ্ছে ভেরিফিকেশন। মানে আমি যেটা বললাম যে আমরা যখন ওই টেস্ট একবার বাগ ফিক্স করে, মানে আমি দুইটা জিনিস আছে এখানে, এটার ভেরিফিকেশন বলতে যদি একটা এক্সিস্টিং সিস্টেম অলরেডি ধরেন ডেপ্লয়েড আছে, তাহলে ওইখানে ডাটা দিয়ে ওইখানে এভাবে ইনপুট দিলে যেটা আসে সেম একই জিনিস এখানে আসতেছে কিনা, নতুন ভার্সনে আসতেছে কিনা, এটা হচ্ছে একটা ভেরিফিকেশন। এবং আরেকটা ভেরিফিকেশন হচ্ছে যে এই যদি আমার ধরেন আগের কোনো সিস্টেম নাই, আমার ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যেই আমি আগে একবার আহ, এই ইয়েতে গেছি, টেস্ট কেস টেস্ট সুইট অনুযায়ী যেটা ইয়ে করা হয়েছে, পাস করছে পাঁচটার মধ্যে তিনটা, এবং পরের দুইটা ফেল করছে। এখন দুইটা ফিক্স করার পরে যে আগের গুলা ও একই ইয়েতে, এটাও ভেরিফিকেশন, কারণ এটা ওই আগের ফেজের সাথে পরের ফেজটাকে আমি ভেরিফাই করতেছি যে আগে এটা কাজ করছিল এখন এটা কাজ করতেছে কি করতেছে না। তো এইটা হচ্ছে ভেরিফিকেশন। আর ভ্যালিডেশন হচ্ছে যে আমরা মূলত যেটা বলতেছি যে এই যে টেস্ট সুইটটা ডিজাইন করতেছি এবং প্রত্যেকটা টেস্ট সুইট ফার্স্ট যখন কাজ করতেছে এবং ওটা ইয়ে ভাবে ফুললি ডেভেলপ সিস্টেম ইয়ে অনুযায়ী কাজ করতেছে কিনা, রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতেছে কিনা, এটা হচ্ছে ভ্যালিডেশন। তো এই দুটার মধ্যে ফাইনাল প্রোডাক্ট মানে এটা ভেরিফিকেশনের থ্রুতেই আমরা ভ্যালিডেশন করতে পারি, ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম। এখন আমরা যদি একটা টেস্ট কেস ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে টেস্ট কেস ডিজাইন করতে পারি সেটা নিয়ে যদি ইয়ে করি যে আহ, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে এখানে একটা এক্সাম্পল দিয়ে একটা ছোট একটা প্রোগ্রাম দিয়ে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কিন্তু টেস্ট কেসকে ডিজাইন করার জন্য মানে আহ, মানে নট ইজি টাস্ক, নট অ্যান ইজি টাস্ক। একটা মনে হইতে পারে যে অনেকেই এটা মনে করেন যে যারা সফটওয়্যার টেস্টার তারা বোধহয় ভালো প্রোগ্রামিং পারে না দেখে টেস্টিং করে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। হ্যাঁ, অনেকের আছে যে প্রোগ্রামিং কোডিং অত পছন্দ করে না, বাট তার সিস্টেম নিয়ে কাজ করতে খুবই ইন্টারেস্টেড, এবং তারা হইতেছে অনেকটা হ্যাকার টাইপের, যে সিস্টেমটা হ্যাক করতে পারে, সিস্টেম কিভাবে কাজ করতেছে সে আর্কিটেকচারটা ভালো বুঝে, বা এবং কি ইনপুট দিলে এটা ব্রেক করতে পারবে তার মাথায় এগুলা খেলে বেশি। তো এই ধরনের ইয়েরা হচ্ছে যে টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে খুবই ভালো টেস্ট ইঞ্জিনিয়ার হতে পারে, এবং তাদের রোল কিন্তু কোনো অংশেই, আবারও বলতেছি, কোনো অংশেই কম না, একজন ভালো ডেভেলপারের মতোই আহ, গুরুত্বপূর্ণ রোল সে প্লে করে। তো এখানে মূলত ডিজাইন অফ টেস্ট কেসেস, মানে এখানে মূলত যে aggressive testing of almost non-trivial system is impractical due to the fact that the domain or input data values of most practical software system is either extremely large or infinite। মানে এটাই হচ্ছে যে আহ, যখনই আমরা ইনপুট ডাটা, আমরা আবারও যদি এই জায়গায় যাই,
এখানে যে আই এবং ও সেটের কথা যেটা বলতেছিলাম, মানে এটা হচ্ছে আসলে ইনফাইনাইট, মানে এটা ডিফাইন করা খুবই খুবই ডিফিকাল্ট। তো এখন তাহলে আমরা আসলে কিভাবে এটাকে এনশিওর করানো যাইতে পারে? তো আমাদের টার্গেট হচ্ছে যে ডিজাইন অ্যান্ড অপটিমাল টেস্ট সুইট that is of the reasonable size and can uncover as many errors existing in the system as possible. এবং লার্জ টেস্ট সুইট হইলেই এটা যে সবসময় এরর ফ্রি সিস্টেম এনশিওর করতে পারে তার কোনো গ্যারান্টি নাই। অতএব টেস্ট সুইটটা ডিজাইনের উপরে ডিপেন্ড করতেছে এই টেস্ট সুইটটা কতটা ভালো এরর, এই সিস্টেমের এররটা আইডেন্টিফাই করার জন্য। এখন এখানে দেখেন এটার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই ম্যাক্স ইকুয়াল টু এক্স। এখন দেখেন যে মানে আমরা বুঝতেই পারতেছি যে এক্স যদি বড় হয় তাহলে ম্যাক্স, আমরা এই ফাংশনটা ম্যাক্সিমাম রিটার্ন করে ধরে নেন, তাহলে ম্যাক্সিমাম ইকুয়াল টু এক্স। যদি এক্স বড় হয় তাহলে ম্যাক্স হচ্ছে এক্স, এলস ম্যাক্স ইকুয়াল টু এক্স। এখানে এইভাবে কোডটা আছে, কিন্তু কোডটা দেখেই বুঝতে পারতেছেন এটা আসলে হওয়া উচিত হচ্ছে যে ওয়াই, মানে এলস হইলে মানে যদি এটা না হয় তার মানে হচ্ছে যে ওয়াই। তো বাট এটা কোডে অলরেডি আছে, এক্স আর ওয়াই এর যে বিষয়টা এটা ডেভেলপার খেয়াল করে নেই। তো এখন এটা যদি আমরা এটার জন্য একটা টেস্ট কেস ডিজাইন করি, এটার টেস্ট সুইটটা হইতে পারে যে এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3। আর আরেকটা টেস্ট সুইট হইতে পারে যে এক্স 3 টু এক্স ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 3, মানে 5 1। এই সেটটা আমি যেটা বলতেছি এখানে কিন্তু আমাদের ইয়ে নাই, সিস্টেমের ইয়েটা নাই, শুধুমাত্র ইনপুট অ্যান্ড আউটপুট নিয়ে কথা বলতেছি, কারণ এটা অনেক বড় সিস্টেম না। এনিওয়ে যদি এটা হয়, এখন আপনার বুঝতে পারতেছেন যে টেস্ট সুইট 1 ক্যান ডিটেক্ট দ্য এরর। এটার মানে হচ্ছে যে তার কারণ দেখেন, যখন 3 মানে এর প্রথমটা যখন আমরা ইয়ে করতেছি যে 2 আর 3 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা 3, তাহলে আমি এখানে এক্স, তো প্রথম কেসে কিন্তু আমি ম্যাক্সিমাম 3 পাচ্ছি, কিন্তু সেকেন্ড কেসে গিয়ে আমি ম্যাক্সিমাম পাইতেছি হইতেছে 2। তখন অটোমেটিকলি বোঝা যাচ্ছে যে এটা তো হওয়া উচিত, এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে যে 3 হবে। তার মানে এটা অ্যাজ এক্সপেক্টেড এটা আসে নাই। কিন্তু যখন আমরা যদি আদার টেস্ট সুইট 1 আর 2 এর মধ্যে 2 দিয়ে যদি আমি ইয়ে করি, আমার ইয়ে হচ্ছে যে এক্স আর ওয়াই হচ্ছে 3 2, তো সবসময় এখানে আসতেছে 3, সবসময় আসলে এই উপরের ইফটাই এক্সিকিউট হচ্ছে, এলসটা কখনোই এক্সিকিউট হচ্ছে না। তার মানে সেকেন্ড টেস্ট সুইটের ডিজাইনটা নট প্রপার, এবং এটা এররকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না, এররটা আইডেন্টিফাই করতে পারতেছে না। তো এই জায়গাটা হইতেছে ইম্পর্টেন্ট। এখানে টেস্ট সুইটের সাইজটা লার্জার, কিন্তু এটা মানে এররটাকে ডিটেক্ট করতে পারতেছে না। তো এখানেই বিষয় যে সিস্টেমেটিক অ্যাপ্রোচে আমাদের এই এরর, টেস্টের এরর ডিটেক্ট করার একটা টু ফাইন্ড অ্যান অপটিমাল টেস্ট সুইট। তো এনিওয়ে মানে আমি যদিও আজকে 15 মিনিট পরে ক্লাস শুরু করছি, কিন্তু এনিওয়ে যে আজকে তাহলে এতটুকু পর্যন্ত রাখি, দেন নেক্সট ক্লাসে আমরা ফাংশনাল টেস্টিং থেকে শুরু করব। ঠিক আছে? ওকে। কে যেন বলতেছেন সুমন, ইয়েটা বুঝেন নাই মানে কোনটা?
বলতে আসলে ঠিক কি মিন করছেন আমি নিজেও বুঝি নাই। আপনি মাইক আনমিউট করে বলতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? স্যার না স্যার। ওকে, আমি এর মধ্যে হয়তো ইয়ে বলছি কয়েকবার, কিন্তু আসলে কোনটা মিন করছি আমি নিজেও শিওর না। একটা মিনিট, আমি ইয়ে দিচ্ছি, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। স্যার রিটেস্ট সেকশনটা আবার আগে নিলে ভালো হতো, আমার একটা ক্লাস আছে। স্যার সিরিয়াল অনুযায়ী নেন স্যার। যার রিটেক সেকশন বা ইয়ে মানে ক্লাস আছে বা এরকম কিছু ইয়ে করতে পারেন, ওই মেসেজ দিয়ে আপনি লিভ করতে পারেন, সেকশন নেম ইয়ে দিয়ে আপনি ইয়ে করেন। Trial. আচ্ছা, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, ই সেকশনের প্রথমে ইয়ে করতেছি, 4261, Yes, sir. 4325, Present, sir. 4336, ইয়েস স্যার। 4361, ইয়েস স্যার। 67, 68, 81, Yes, sir. 68, sir. 68, okay, 819, ছিল কোথায় গেছে, এনিওয়ে, 4395, 96, Present, sir. 98, Present, sir. 99, স্যার 95 আছে স্যার ক্লাসে স্যার, Present, sir. মাইক ইস্যুর জন্য এনে দিতে পারতেছে। ওকে, 95 কি ইয়ে করছে, মেসেজ দেন, রেজড হ্যান্ড। আচ্ছা, কে যেন হাত তুলছিলেন? ওকে, 95 কি ইয়ে আছে, মেসেজ দিয়ে রাখেন যদি মাইকের কারণে ইয়ে করতে না পারেন। স্যার ক্লাস আছে স্যার। আচ্ছা, 99, Present, sir. 4401, Yes, sir. 04, প্রেজেন্ট প্লিজ। 10, 4411, Present, sir. 14, প্রেজেন্ট স্যার। 19, 22, 25, 29, 41, প্রেজেন্ট স্যার। 41 58, স্যার। 58, Present, sir. স্যার 25 আর 29 আছে। স্যার 4422 আছে স্যার। এতক্ষণ বলেন নাই। ওকে, 4429, জি স্যার আছে।
25 জি স্যার আছি দুইজনে তো একই লোক বলতেছেন। স্যার ওর মাইকে সমস্যা হয়েছে স্যার মেসেজ দিছিল ডাবল 499 কিন্তু যার মাইকে সমস্যা হয়েছে ইয়েতে লিখে দেন। স্যার 4462 আছে। 4462 স্যার 4459 স্যার উপরে স্যার 60 স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। 65 ইয়েস স্যার 65 আছেন। 4481 85 87 89 99 99 তো আছেন বোধ হয়। দিয়ে রাখছেন নাকি? 4499 দিয়েছি। 4506 প্রেজেন্ট স্যার। 4509 12 17 ইয়েস স্যার। 25 প্রেজেন্ট স্যার 46 Present, sir. 55 84 Present, sir. 86 14712 4135 4159 ইয়েস স্যার। 4235 প্রেজেন্ট স্যার। 13150 স্যার 14712 স্যার 14712 13150 13177 প্রেজেন্ট স্যার। 3256 Present, sir. 3322 Yes, sir. আচ্ছা, স্যার 4429 আছে স্যার 4429। স্যার আমি ভুলে মাইক্রোফোন না অন করে প্রেজেন্ট দিয়ে দিছিলাম ওই সময়, এই জন্য আমার আসে নাই। স্যার 4429 আছে স্যার 48 স্যার। 29 স্যার ওই যে উপরে। ওকে। স্যার 4512 48 স্যার। 4410 43 48 4381 কি সেকশন আজকে বাকি আছেন? 4512 12 ওকে। আর আর কেউ বাকি গেছেন? ওকে। স্যার 442 হুম দিছে আছে শাকিবটা দিছে। ওকে, ঠিক আছে। এই সেকশন আপনারা এই ইচ্ছা করলে এই লিভ করতে পারেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা থাকতে পারেন, দেন আমি অ্যাটেন্ডেন্স শেষ করে আপনাদের কোশ্চেন দেব। যদি কোশ্চেন থাকে থাকতে পারেন, আর নাহলে লিভ করতে পারেন। ওকে, F section 3958 Yes, sir. 3883 13495 2936 2868 ইয়েস স্যার। 4214 4231 4048 প্রেজেন্ট স্যার। 4048 স্যার 14773 আছে স্যার সিয়ামুর রহমান স্যার নিচে স্যার নিচে। জি স্যার এটা স্যার 4048 প্রেজেন্ট স্যার। ওকে। 14789 4247 প্রেজেন্ট স্যার। 4257
4272, 4297, 4311, 4317, Yes, sir. 4329, Yes, sir. Sir, 4365, 41 on 4311. Sir, 4311 আছে। Okay. 4365, 4369, Yes, sir. 4380, 4380, 4389, 4389, 4486, 489 sir. Yes sir, thank you. 4486, 4510, Present, sir. 4511, Present, sir. 4520, Present, sir. 4528, 4537, 4538, Present, sir. 4558, 66, 4612, Present sir. 4612, 4624, 4628, Yes, sir. 4631, Yes, sir. 13339. Yes, sir. Sir, 3180, sir. আচ্ছা, স্যার জি, স্যার। 14464 নাই স্যার 203151464 144, স্যার 203151464 দাঁড়ান, 203 কই পাইলেন আপনি? হ্যাঁ, 203 কোন সেকশন? 3883 স্যার। স্যার আমি সাকিব স্যার আছি স্যার স্যার রিটেক 3883। সেকশনে স্যার রিটেক আচ্ছা সেকশন আচ্ছা, রিটেক সেকশন একটু পরে। 11866, Yes, sir. 11877, এফ সেকশন কেউ বাকি আছেন আর? রাজশ্রী, সিআর নাই? স্যার একটু ব্যস্ত আছে এই কারণে নাই আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এফ সেকশনে যারা আছেন, আমি আবারও একটু বলছি যে আপনাদের কিন্তু অনেকেরই গ্রুপ করা হয় নাই। আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে 4 জন, মোটামুটি 4 জনের করে একটা গ্রুপ করেন, যার উপর বেস করে যারা ক্লাসের শুরুর দিকে ছিলেন না, আবার একটু রিপিট করতেছি যে নেক্সট ক্লাসের আগে অবশ্যই নিজেরা নিজেরা গ্রুপ করে এটা আমাকে নেক্সট ক্লাসে কনফার্ম করবেন যে কে কোন গ্রুপে করতেছেন। আমি গ্রুপে একটা দিয়ে দিব, ওখানে আপনারা রিপোর্ট করবেন। এটা একটা বিষয়। আর এই হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট এসব নিয়ে যে অলরেডি ডকুমেন্ট শেয়ার করে দিছি, কোনো কোশ্চেন ইনকোয়ারি এগুলা থাকলে আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যদি কোনো ক্লারিফিকেশন দরকার পড়ে নেক্সট ক্লাসে অবশ্যই, তারপরে কিন্তু আমি আর এটা নিয়ে কথা বলবো না, এটা খেয়াল রাখবেন। ওকে, স্যার। স্যার বলতেছিলাম স্যার আপনার কাউন্সিলিং টাইম আওয়ারটা যেন কখন? আপনি আমাকে মেসেজ দেন, আমি মানে আমার সুবিধা মতো সময় এবং আপনার সুবিধা মতো সময় আমি করে দিব। জি স্যার, মানে আমার তো গ্রুপ আগেই করা ছিল, এই যে এই বিষয়ে তো অ্যাসাইনমেন্ট বা টাস্ক যেগুলো দিয়েছেন ওগুলার খুবই মানে ছোটখাটো খসড়া কিছু কাজ আপনাকে দেখি আপনার অপিনিয়ন নিতাম আর কি, তাই এজন্য। আচ্ছা, কে বলছিলেন? এফ সেকশনে স্যার ময়জুদ্দিন মোল্লা। মোল্লা, ওকে, ঠিক আছে। তাহলে আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন যে কোন দিন স্যার আপনারা অ্যাসাইনমেন্ট কি আমরা অনলাইনে দেব নাকি ফিজিক্যালি হ্যান্ড রিটেন দেব? এগুলা আপনারা একটু ভালোভাবে পড়ে দেখেন কি কি বলছি, এই ডকুমেন্টটা শেষ করে পড়ে দেখেন, তারপরে ওখানে লেখা আছে কিভাবে এবং এই কোশ্চেনের উত্তর আমি নেক্সট ক্লাসে দিব। স্যার
হ্যাঁ স্যার একটু পরে জয়েন করেছি, এই জন্য মানে কি বলা হয়েছিল এটা ঠিক শুনতে পারিনি, মানে আমার গ্রুপ করা হয় নাই স্যার। হ্যাঁ সিটেক এই সেকশন। এটাই রিটেক সেকশন। আচ্ছা অ্যাপ সেকশন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা থাকতে পারেন, বাট এর বাইরে যদি না থাকে অলরেডি আপনারা ইচ্ছে করলে লিভ করতে পারেন। তো ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। রিটেক সেকশনের সবাইকে যেটা বলতে চাচ্ছি যে এখানে রিটেক সেকশন এখন কতজন আছেন, প্রায় 20-র উপরে আছেন এখানে। সবাইকে আমি ওই আবারও বলতেছি যে আপনাদেরকে আমার ডকুমেন্টটা আপনারা গো থ্রু করেন যে মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হয়েছে, এবং আপনাদের যেন সহজে আপনারা ভালো মার্ক তুলতে পারেন তার জন্য আমি ইজি করে দিয়েছি। আপনারা গ্রুপে কাজ করেন, ওপেন বুকে কাজ করেন, এবং যেই ডকুমেন্ট বই শেয়ার করেছি আগে এগুলা নিয়ে যদি কাজ করেন, আপনারা হোমওয়ার্ক গুলা যদি প্রপারলি করেন ভালো মার্ক তুলতে পারবেন। এবং এখানে নিজেরা ডিসকাস করেন গ্রুপে, করে একসাথে কাজ করেন, দেন আপনারা এটা সাবমিট করেন। আশা করি ভালো মার্ক। যদি নিজেরাও ডিসকাস করে আপনারা ভালো ইয়ে করতে না পারেন, প্রপার আনসার করতে না পারেন, দেন এটা হচ্ছে যে মানে দুঃখজনক। এখন নেক্সট ক্লাসের আগে আপনারা নিজেদের মধ্যে, আমি গ্রুপে ইয়ে করব, নিজেদের মধ্যে কমিউনিকেট করবেন, করে নিজেরা যাদের গ্রুপ আছে গ্রুপ ক্রিয়েট করবেন রিটেক সেকশন, 4 জন এক গ্রুপে 4 জন করে। আর যদি ইয়ে না হয় দেন আমি ওই নেক্সট ক্লাসে রিটেকের জন্য আলাদাভাবে একটা ক্লাস ডিক্লেয়ার করবো, এবং ওই ক্লাস শুধুমাত্র এই গ্রুপ ক্রিয়েশন এবং আপনাদের এই ধরনের কোনো ইনকোয়ারি থাকলে এর জন্য আমি আলাদা একটা ক্লাস ডিক্লেয়ার করবো নেক্সট উইকে। ঠিক আছে, স্যার গ্রুপ করা হয় নাই স্যার। হ্যাঁ এই জন্যই আপনারা নিজেরা ইয়ে করবেন এই উইকের মধ্যে আর নেক্সট ক্লাসের আগে। আর যদি এটা না হয় দেন আমি নেক্সট উইকে আলাদা একটা ক্লাস দিয়ে শুধুমাত্র এই গ্রুপ ফরমেশনের জন্য। জি স্যার। ঠিক আছে স্যার আজকের ক্লাসের মানে প্রথম কিছু অংশ মিস গিয়েছে স্যার, সো এটা হ্যাঁ রেকর্ড করা হয়েছে স্যার? হ্যাঁ ওটা রেকর্ড করেছে, কে বলবো যে লোকন, উনি রেকর্ড করেছেন। ওই অংশটুকু আসলে কিছু না, মূলত এই বিষয়টাই বলেছি যে গ্রুপ করেন এবং এই বিষয়টা নিয়ে কথা বলেছি ওই অংশটুকু। স্যার ওটা দিলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, ওটা দিয়ে দিবে, আমি দিয়ে দিলে আমি শেয়ার করে দেবো। জি স্যার। ঠিক আছে, এখন রিটেক সেকশনের করি। 13496 3249 3349 49 কোন 49? আসাদুল্লাহ শাকিল। ওকে আসাদুল্লাহ শাকিল। 3249 3349 13496। হ্যাঁ ওটা দিয়েছি। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে জি স্যার। 3349 3381 3471 স্যার 71 আছে। 3585 4054 প্রেজেন্ট স্যার। 4069 11727 ইয়েস স্যার, 11727। 2214 ইয়েস স্যার। 2215 Yes, sir. 3845 প্রেজেন্ট স্যার। 1555 9761 স্যার রুহুল ভাই ছিল। 9761 12143 13277 891 স্যার 891। 4256
4253 Yes, sir. 4390 Yes, sir. 14464 Present, sir. 14038 14205 Trial. 14264 9761 আসছে স্যার হ্যাঁ উপরে 9761 কোন নাম লাইনটা সমস্যা হচ্ছে 9761 ওকে তানজির আহমেদ ওকে 14205 14038 স্যার সাকিবও আছে বলতে পারতেছেন। এখানে একজনকে রিটেক সেকশন 13496 13496 13496 দিয়েছি। আর কে আছে রিটেক সেকশনের আরেকজন 3349 3349 3349 ওকে 14038 Trial. 14205 14268 64 Trial. 3044 স্যার ফ্রেন্ডস রয় আছেন। Sir, 277 MD Sakib sir. 277 একটু উপরে স্যার। জি স্যার। 3044 12548 ইয়েস স্যার 13750 6608 12964 13000 Yes, sir. 3957 Present, sir. 4014 স্যার ও ক্লাসে ছিল, এখন কোথায় গেছে? কারেন্ট চলে গেছে, ফোন করে বলছিল স্যার। 4128 মোবাইল থেকে তো বুঝতে পারছো। 4128 জি স্যার আছে 11582 3726 ইয়েস স্যার 3754 1760 স্যার সোহান ভাই বলে গেছে কোথায় বলছে? স্যার ওই যে প্রথমে সোহান আমার সোহান কোথায়? স্যার একদম প্রথম এই যে স্যার উনি 1760 এখানে আবার কে 13277 13277 কে হ্যাঁ দিয়েছি। আর কেউ আছেন এখানে? না। আর 2081 ফ্রেন্ড স্যার 2082 আর তো কেউ বাকি নেই। আচ্ছা, এই রিটেক সেকশনের ইয়েদের যে মানে আপনাদের একটু আমাকে একটু দেন। অনেকেই অলরেডি চলে গেছেন, যদিও ব্যাপার কি বুঝি না। ক্লাস তো আপনাদের আমি করতে বলি নাই, লিভ করতে বলি নাই। রিটেক সেকশন মাত্র 13 জন আছেন। স্যার আমরা হচ্ছে সবাই বিভিন্ন সেকশনে ক্লাস করি তো স্যার, আমরা কেউ কারোর সাথে স্যার কন্টাক্টে নাই। না, এটা তো বুঝতে পেরেছি। এই কারণেই তো এই যে আপনাদের দেখেন, আমি সেকশনের কথা বলবো যে আপনাদের কারো সময় নাই। এত যদি সবাই ব্যস্ত হয় তাহলে তো কিভাবে স্যার রিটেক সেকশনের আমরাই ক্লাস করি স্যার। স্যার আপনি এটা গুগল শিট করে দিন স্যার, আমরা আমাদের মতো স্যার নামগুলো দিয়ে স্যার চার্জ করে গ্রুপ করে ফেলবো স্যার, তাহলে স্যার আমাদের ট্র্যাক করতে পারবেন স্যার। হ্যাঁ, আমি এটা করে দেবো। আর যারা করবে না এরপরে আমি আসলে আর কাউন্টও করবো না।
স্যার যে গ্রুপে স্যার 1-2 জন থাকবে তখন স্যার ওই যে স্যার আপনি স্যার মার্চ করে দিন হ্যাঁ, স্যার। মার্চ করে দিব, ঠিক আছে। ঠিক আছে, মানে আপনারা নিজেরা খেয়াল রাখবেন, আমিও একটা নিজেদের দায়িত্বে একটু কমিউনিকেট করে নিয়েন। ওকে ঠিক স্যার। আছে, হ্যাঁ। স্যার আমার কারেন্ট চলে গেছিল স্যার। স্যার প্রেজেন্টটা দিতে পারেন না। দিছে ভাই আপনার আর স্যার Okay, গ্রুপ করতে পারিনি স্যার। হ্যাঁ, ওই যে যেটা বললাম যে গ্রুপের তো এই নেক্সট ক্লাসের মধ্যে ওটা করে দিব, ঠিক আছে। মানে সবাই যাতে গ্রুপ পায় স্যার। হ্যাঁ হ্যাঁ, সবাই গ্রুপ পাবে, আর ওইভাবে আমি না হইলে বাকি যারা থাকবে তাদেরকে আমি মার্চ করে গ্রুপে দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে, ওকে। আর এই মামুন উদ্দিন, আপনার কত? 181152082 স্যার। রিটেক সেকশন না? জি স্যার, রিটেক সেকশন। লাস্টের কত? 2082। 2082 ওকে, ঠিক আছে, ওকে তাহলে। স্যার সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। সাকিব, তুমি কি গ্রুপ পাইছো?